Hello and welcome to English Station once again. This is Farhad Ahmed with you. As you know, today we are going to talk about article. So we will have a deep insight of it. Stay with English Station to the end of this video. I promise after watching this video, all of your queries about article will be cleared. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টিকেলকে খুব সহজ একটি প্রশ্ন ধরা হয়। সত্যিকার অর্থেই এটি একটি সহজ একটি প্রশ্ন। But it is really unfortunate that a large number of students don't get the full marks in this question, which is not good. So today we are going to figure out all the pros and cons of article. Stay tuned. আজকের ভিডিওর শুরুতে আর্টিকেল শব্দটির কনফিউশন দূর করার চেষ্টা করব। প্রথমে আর্টিকেল কি সেটা জানার জন্য ইংরেজি ভাষার যারা অভিভাবক কেমব্রিজ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি কি বলে সেটা একটু দেখে আসবো। According to Cambridge Dictionary, the word article has at least 5 meanings, but we will go through the most important 3. The first meaning: a piece of writing on a particular subject in a newspaper or in a magazine or on the internet. অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কোনো একটি লেখা, সেটা ম্যাগাজিনেও হতে পারে, কোনো নিউজ পেপারে হতে পারে, অথবা ইন্টারনেটে আমরা যেগুলোকে ব্লগ রাইটিং বলি ওইগুলোর মধ্যেও হতে পারে। The second meaning: a separate part in a written document such as legal document. For example, East and West Germany got united under Article 23. কেমব্রিজ ডিকশনারি আমাদের তাদের দ্বিতীয় মিনিংয়ে যেটা বলছে, আর্টিকেল হতে পারে একটা লিখিত দলিলের বিশেষ কোনো অংশ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আইনগত দলিল। একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি যে পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রিত হয়েছিল তাদের সংবিধানের 23তম ধারায়। And the third and the final one: any of the words a, an, and the, or words in other language that do the same job as this. ওকে, তো কেমব্রিজ ইউনিভার্সিটি তাদের তৃতীয় যে মিনিং সেটাই আমাদের বলছে যে এ, এন এবং দা এই তিনটে শব্দই হচ্ছে আর্টিকেল, এবং অন্যান্য ভাষাতে যদি একই ধরনের শব্দ থাকে এবং একই ধরনের কাজ করে তারাও আর্টিকেলের শ্রেণীতেই পড়ে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইংরেজি গ্রামারে এ, এন এবং দাকে আর্টিকেল বলা হয়। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, আধুনিক ইংরেজি গ্রামারে আর্টিকেলকে ডিটারমাইনারও বলা হয়, যেটা 11 এবং 12 এর স্টুডেন্টরা ফেস করে তাদের মডিফায়ার নামক কোয়েশ্চেনে। আমরা আর্টিকেলের সংজ্ঞা জেনেছি, এবার আমরা জানার চেষ্টা করব আমরা যে শব্দগুলোকে আর্টিকেল বলছি এ, এন এবং দা, এদের শাব্দিক উৎপত্তি কোন জায়গা থেকে। এ এবং এন এই দুটি আর্টিকেল এসেছে ওয়ান থেকে। আমরা জানি ওয়ান মানে হচ্ছে এক, সুতরাং এ এবং এন এগুলা এক নির্দেশ করে। আবার দ্যাট শব্দ থেকে এসেছে দা শব্দ, দা আর্টিকেলটি। দ্যাট কোনো কিছু সুনির্দিষ্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়, সুতরাং দা শব্দটি একই কাজ করে। আমরা আর্টিকেলের সংজ্ঞা জেনেছি, শাব্দিক উৎপত্তিও জেনেছি। আমরা জানি ইংরেজি ভাষার প্রত্যেকটি শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। এবার আমরা জানার চেষ্টা করব পার্টস অফ স্পিচের হিসেবে আর্টিকেল কিসের মধ্যে পড়ে। আমরা স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করি, কয়েকটি সেন্টেন্স এখানে দেয়া আছে। সুমি হ্যাজ এ পেট, রাজু হ্যাজ গট অ্যান অরেঞ্জ, আই নো দ্য বয়। খেয়াল করুন এখানে এই বাক্যগুলোতে আমরা যাদের আর্টিকেল বলছি তারা প্রত্যেকটি ক্ষেত্রে কোনো নাউন বা নাউন সমতুল্য শব্দের পূর্বে বসেছে, তাহলে তারা অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি যে সকল শব্দ নাউন সম্পর্কে আমাদের তথ্য দেয় তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এরপরেও কেন আমরা তাদেরকে আর্টিকেল বলছি? ওয়েল, এই প্রশ্নের উত্তরে দুই ধরনের ব্যাখ্যা দেওয়া যেতে পারে। প্রথমত, ইংরেজি ভাষায় এ, এন, দি এই শব্দগুলোর এত বেশি ব্যবহার যে তারা ইংরেজি গ্রামারে আলাদা আলোচনার জন্য আলাদা স্থান দখল করে নিয়েছে এবং তাদের আলাদা একটি নামও দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যাখ্যায় বলা যেতে পারে প্রথাগত যে অ্যাডজেক্টিভ যেগুলো আছে তাদের সাথে এদের ব্যবহারগত কিছু পার্থক্য রয়েছে। ধরুন ক্লেভার, ক্লেভার শব্দটাকে আমরা বলতে পারবো ক্লেভারার,
ক্লেভারেস্ট, অর্থাৎ এদের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আছে। পক্ষান্তরে আর্টিকেল এ, এন, দি তাদের এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ নেই, আমরা তাদের আর অথবা ইএসটি ফর্মে নিয়ে যেতে পারবো না। ওয়েল, এবার আমরা আর্টিকেলের কাজ সম্পর্কে জানবো। আর্টিকেলের কাজ হচ্ছে কোনো একটি বাক্য অর্থাৎ সেন্টেন্স বা প্যাসেজে কোনো নাউন বা নাউন সমতুল্য শব্দ পরিচিত নাকি অপরিচিত, অর্থাৎ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বলে দেয়। এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টা কি সেটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা গল্প বলি। একদিন আমার এক বন্ধু আরিফ, সে বলল, চলো আজকে আমরা বিয়েতে যাব। আমি তার সাথে গেলাম, তার এক আত্মীয়ের বিয়ে। তো আমরা জানি কোন একটা বিয়েতে আপনি যদি যান, আপনি এখানে 3 ধরনের মানুষের সাথে আপনার দেখা হবে। 1, আপনার পরিচিত মানুষ। 2, অপরিচিত। 3 হচ্ছে বিশেষ কিছু অতিথি থাকবে, যেমন ওই এলাকার চেয়ারম্যান হতে পারেন, ওই এলাকার কোনো দেখা যায় কোনো মন্ত্রী সাহেব, এই ধরনের কোনো কিছু বিষয় আছে। সো এই 3 ধরনের লোকের সাথে মানুষের সাথে একদিন বিয়েতে দেখা হয়। তো যাওয়ার পরে আরিফ যেটা করলো, সে তার পরিচিত মানুষের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। 1। 2 নম্বর হলো যারা অপরিচিত ছিল, সে বলল এদেরকে সে চিনে না। এবং 3 নম্বর সে যে কাজটি করলো, সে হলো ওই যে বিশেষ কিছু অতিথি তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। আমার গল্প এখানেই শেষ। এবার এই গল্প থেকে আমরা কিছু বোঝার চেষ্টা করি যে আর্টিকেলের কাজ। এই যে আমার বন্ধু আরিফ, সেই হচ্ছে আসলে আর্টিকেল। সে কি করেছিল, সে পরিচিত মানুষের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে এবং বলেছে যারা অপরিচিত তার ছিল তাদের সম্পর্কে আমাকে বলেছে যে এরা হচ্ছে তার অপরিচিত, এবং সুনির্দিষ্ট যারা ছিল তাদেরকে, বিশেষ করে বিশেষ কোনো ব্যক্তিবর্গ, তাদের সাথে কিন্তু সে আমার পরিচয় করিয়ে দিয়েছে। আর্টিকেল হচ্ছে একই কাজ করে। আর্টিকেল যখন অপরিচিত, মানে এ এবং এন, ইনডিফিনিট, এই দুইটা আর্টিকেল, এরা সবসময় অপরিচিত কাউকে নিয়ে কথা বলে, এক বোঝায়, এবং দা সবসময় নির্দিষ্ট পরিচিত যারা তাদের নিয়ে কথা বলে। এবং এর বাইরেও সুনির্দিষ্ট কিছু বিষয়ের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। ওই যে বিশেষ অতিথি যারা ছিলেন তাদের ক্ষেত্রে এই দা ব্যবহৃত, বা এই আরিফ তাদেরকেও আমাকে চিনিয়ে দিয়েছে। সুতরাং এই যে আরিফের ভূমিকা থেকে আমরা যেটা বলতে পারি যে আর্টিকেল হচ্ছে মূলত 2 প্রকার। এটা হচ্ছে ডেফিনিট, মানে যে নির্দিষ্ট করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানোর ক্ষেত্রে। আপনাদেরকে আরেকটু সহজভাবে আমি বুঝাই। স্ক্রিনে দেখেন, আমি একটা প্যাসেজ দিয়ে দিচ্ছি। Now have a look on this passage. I went to shopping yesterday. I bought a shirt and the shirt was blue. Then to return home I heard an auto rickshaw. The auto rickshaw was very fast on the way. Suddenly a man from roadside signaled us to stop. The man looked very sad. He wanted a lift. Seeing his condition, I agreed to give him the lift and then returned home. একটু করে লক্ষ্য করুন, দেখুন এই প্যাসেজে যে আর্টিকেলগুলো ব্যবহৃত হয়েছে আমি প্রত্যেককেই হাইলাইটেড করে রেখেছি। এবার খেয়াল করুন, আমি প্রথমবার যখন আর্টিকেল ব্যবহার করলাম শার্ট শব্দের পূর্বে, তখন এটা এ ছিল, কিন্তু আমি যখন দ্বিতীয়বার আর্টিকেল ব্যবহার করেছি তখন ওই শার্টের পূর্বেই আমি দা ব্যবহার করেছি। এমনটা কেন হলো? কারণ প্রথমবার যখন আমি শার্টের পূর্বে আর্টিকেল দিলাম তখন এটা অপরিচিত ছিল, কিন্তু পরের বার যখন আমি আর্টিকেল ব্যবহার করব তখন এটা পরিচিত হয়ে গেছে, সুতরাং আর এ লেখা যাবে না, আমি দা ব্যবহার করেছি। এর ঠিক পরে দেখুন, অটোরিকশার কথা যখন আমি প্রথমবার বললাম আমি এন দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি কি করলাম, দা দিলাম। ওই একই কারণ, পরিচিত হয়ে গেছে। ঠিক একইভাবে প্রথমবার যখন ম্যানের কথা বললাম এ দিলাম, কিন্তু পরের বার যখন আমি ওই লোকের কথা বললাম তখন লোকটা আমার পরিচিত হয়ে গেছে, সেজন্য আমি দা ব্যবহার করেছি। লিফটের ক্ষেত্রেও তাই, প্রথমবার হচ্ছে এ এবং দ্বিতীয়বার হচ্ছে দা। সুতরাং এ থেকে বোঝা যায় যে যখন আমরা পরিচিত কোনো কিছু বলি, নির্দিষ্ট করে কোনো কিছু বলতে যাই তখন আমরা দা ব্যবহার করি, এবং যখন অপরিচিত কোনো কিছু বলতে যাই তখন আমাদের ব্যবহার করতে হবে এ অথবা এন। অতএব উপরোক্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি আর্টিকেল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, যার অর্থ হচ্ছে টা বা টি বাংলা অর্থ, এবং আরেকটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে এ অথবা এন। এ অথবা এন এর বাংলা অর্থ হচ্ছে এক বা একটি, অথবা অপরিচিত কোনো কিছুকে বোঝাতে
এ অথবা এন ব্যবহার করা হয়। আর্টিকেলের আলোচনার প্রথম অংশ অর্থাৎ পার্ট এ তে আজকে আমরা শুধু ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার দেখব। আমি আপনাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আর্টিকেল অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন আমরা কখন ব্যবহার করব। এদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো এগুলো একটু দেখব। প্রথম নিয়ম, সাধারণত ওয়ার্ডের শুরুতে ভাওয়াল সাউন্ড, লক্ষ্য করুন আমি ভাওয়াল বলি নাই, শুধুমাত্র ভাওয়ালস বলি নাই, অর্থাৎ AEIOU বলি নাই, ভাওয়াল সাউন্ড বলছি। এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। এরপরে দেখুন ভাওয়াল সাউন্ড থাকলে এর পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ড থাকলে এর পূর্বে এ বসে। উদাহরণ দেখুন, অ্যান ইন পট, অ্যান অড, অ্যান এগ ইটিসি। এরপরে দেখেন আবার এন আওয়ার। এন আওয়ার এইচ যে লেটার যেটা, এটা কনসোনেন্ট, সেজন্য আমি শুরুতে ভাওয়াল সাউন্ড বলছি, কারণ যদি আমি ভাওয়াল লেটার বলতাম তাহলে দেখা যেত যে একটা কনফিউশন তৈরি হতো, সেজন্য আমি ভাওয়াল সাউন্ড বলছি। তো ভাওয়াল সাউন্ড বিষয়টা কি? ভাওয়াল সাউন্ড হচ্ছে মৌলিক যে ধ্বনিগুলা আমরা তৈরি করি আমাদের বাকযন্ত্রের মাধ্যমে। তো ভাওয়াল সাউন্ড, ভাওয়াল লেটার না বলে যদি আমরা ভাওয়াল সাউন্ড বলি তখন এটা সহজেই বোধগম্য হয়। তো যখন একটা কনসোনেন্ট ভাওয়ালের মতো সাউন্ড তৈরি করে তখন আমরা এ না বসে আমরা এন বসাই। আবার অনেস্ট, এন অনেস্ট ম্যান, এন অনারেবল ম্যান, এন এয়ার। এই এয়ার শব্দটা মানে হচ্ছে যে উত্তরাধিকারী বোঝায়। আবার যখন এই এইচ যে কনসোনেন্ট যেটা আছে সে যখন তার নিজের মতো কনসোনেন্ট সাউন্ড তৈরি করে তার পূর্বে কিন্তু আমরা এন বসাই না, আমরা কি বসাই? এ বসাই। যেমন এ হান্টার, এ হর্স, এ হিল, এ হাউস এটসেট্রা। এবার আসি ওই যে দ্বিতীয় অংশ যেটা ছিল কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বে এ বসে। যেমন দেখেন পি যখন বলি এটা কোনো মৌলিক কোনো ধ্বনি না, সেজন্য আমরা এ ব্যবহার করেছি। এ পেন, এ বুক, এ হেন এটসেট্রা। এবার আমরা পরের নিয়মটা দেখি। ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকলেও ওই ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ, খেয়াল করুন ইউ অথবা ওয়াই এর মতো অর্থাৎ কনসোনেন্টের মতো হলে এর পূর্বে এন না বসে এ বসবে। যেমন আমরা ইউ যে লেটার যা ইউ যে লেটার এটা আমরা ভাওয়াল হিসেবে জানি, কিন্তু সে যখন ইউ এর মতো উচ্চারণ ইউ এরকম ইউ এর মতো যখন তার নিজের মতো উচ্চারিত হয় তখন আমরা এন না বসে আমরা এখানে এ বসাই। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিক কেস, এ ইউজফুল থিং, এ ইউরোপিয়ান, এ ওয়ান আইড ম্যান, এ 1 টাকা নোট। তৃতীয় যে নিয়ম যেটা আছে লক্ষ্য করুন, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। অ্যাব্রিভিয়েশন কি? অ্যাব্রিভিয়েশন হচ্ছে আমরা যখন বড় কোনো ফ্রেজকে বা শব্দগুচ্ছকে আমরা যখন ছোট করে প্রকাশ করি নামের আদি অক্ষরগুলো দিয়ে, যেমন আমরা মাস্টার্স অফ আর্টসকে MA বলি, এই অ্যাব্রিভিয়েশন যখন আমরা নিয়ে আসি তখন একটা ভাওয়াল সাউন্ড এখানে চলে আসে। যেমন মাস্টার্স অফ আর্টসকে আমরা যখন সংক্ষেপে MA বলি তখন প্রথমে দেখেন এ মানে একটা ভাওয়াল সাউন্ড তৈরি হয়ে গেছে, সেই জন্য এম কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমাদের এখানে এন লিখতে হয়, NMA। আবার দেখেন NMP। কিন্তু আমরা যখন ব্যাচেলর অফ আর্টস কে আমরা যখন BA বলি, ওই ব্যাচেলর অফ আর্টসকে আমরা বিএতে নিয়ে আসি তখন কিন্তু এখানে কনসোনেন্ট সাউন্ড তৈরি হয়, সেজন্য আমরা এন না বলে আমরা এখানে এ বলছি, ABA। এবার এই ছিল এ এবং এন এর ব্যবহারগত পার্থক্য। এখন এই ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি তা একটু দেখব। প্রথম নিয়মটা খেয়াল করি, যখন আমরা সামগ্রিকভাবে কোনো জাতি বোঝাতে চাই তখন আমরা এ অথবা এন ব্যবহার করি। এখানে উল্লেখ্য যে আমরা এই ক্ষেত্রে দাও ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা এখানে এ অথবা এন এর ব্যবহারগুলোই দেখব। দেখেন প্রথম উদাহরণটা, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, অর্থাৎ গরু একটি গৃহপালিত প্রাণী। এখানে কোনো একটি বিশেষ গরুকে বোঝাচ্ছে না, বরং সমগ্র এই প্রাণীর যত জাত আছে সব কিছুকে মিলাইয়া বলা হচ্ছে যে গরু একটি গৃহপালিত প্রাণী। আবার দেখেন অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল, অর্থাৎ যে কোনো ধরনের হাতি।
সুতরাং প্রথম নিয়মটা ছিল যে জাতি বোঝাতে আমরা এ অথবা এন ব্যবহার করি। দ্বিতীয় নিয়মটা দেখেন, কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখ করার সময় এর পূর্বে এ অথবা এন বসে। এখানে নতুন একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউন বিষয়টা কি, আমি কিছুদিনের মধ্যেই বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব, এখানে নাউন সম্পর্কে বলবো। এরপরে এখানে যেহেতু এই প্রসঙ্গটা এসেছে আমি একটু বলতে চাই যে নাউন কি। নাউন হচ্ছে, নাউনকে যদি আমরা একদম সংক্ষেপে বলি যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো নামবাচক শব্দকে নাউন বলে। এই নাউনকে বিভিন্নভাবে ক্লাসিফাইড করা যায়। তার মধ্যে একটা হচ্ছে আধুনিক গ্রামারে যেটা করা হয়, যেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি, যেগুলোকে গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে আমরা গুনতে পারি না, যেমন পানি, চাল বলতে পারি আমরা। এই ধরনের যেগুলো গণনা করা যায় না ওইগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। ওকে, সো বলা হচ্ছে এখানে কি সিঙ্গুলার কাউন্টেবল, অর্থাৎ একজন বোঝায়, তখন আমরা কি ব্যবহার করি, এই ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করি। যেমন আই হ্যাভ এ গ্রামার বুক, আমার একটি গ্রামারের একটি ব্যাকরণ বই আছে, এই যে এক বোঝাইছে এখানে। আবার দেখেন হি ইজ অ্যান আইডিয়াল টিচার, এখানে কি ওই একজন শিক্ষক বোঝাইতে এইটা হচ্ছে এই যে টিচার, এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কারণ আমরা টিচারকে গণনা করতে পারি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এরকম গণনা করতে পারি। কিন্তু আমরা যদি বলি যে বাতাসকে আমরা গণনা করব, আমরা বালিকে গণনা করব, আমরা চালকে গণনা করব, পানিকে গণনা, এগুলো করা যাবে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। পরের নিয়মটা যাই আমরা। ইচ বা পার অর্থে এ অথবা এন ব্যবহার করা হয়। কিভাবে, উদাহরণ দেখেন, দ্য ট্রেন রানস 80 কিলোমিটার্স অ্যান আওয়ার, অর্থাৎ এন আওয়ার মানে এখানে মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় একটা ট্রেনটি কি করে প্রত্যেক ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সুতরাং এই যে প্রত্যেক ঘন্টায়, এটা বুঝাইতে এন ব্যবহার করা হয়েছে। আবার দেখেন হি কামস টুয়াইস এ উইক, মানে এক সপ্তাহে তিনি 2 বার আসেন। এক সপ্তাহে তিনি 2 বার আসেন। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার পরের নিয়মটা আমরা দেখি। আর্টিকেলের কিছু কিছু জায়গায় আপনাদের আপনাদের স্মৃতিশক্তিটা কাজে লাগাতে হবে, মুখস্থ করে নিতে হবে। যেমন দেখেন কিছু শব্দ আছে যাদের পূর্বে এ বসে, যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, এটসেট্রা। আই বট, উদাহরণ দেখেন দেয়া আছে, আই বট এ ডজন এগস, দেয়ার ওয়ার 100 স্টুডেন্টস, মানে 100 ছাত্র ছিল। 1 ডজন মানে হচ্ছে 12টা ডিম আমি কিনেছিলাম। ওকে, এবার আমরা পরের নিয়মটা দেখি। সুপারলেটিভ মোস্ট এর অর্থ যখন বেরি বা খুব বেশি বোঝায়, তখন এখানে দা না বসাইয়া আমরা এ বসাইতে পারি। মনে রাখবেন সুপারলেটিভের আগে সবসময় দা বসে। তবে যখন সুপারলেটিভের আগে সবসময় সুপারলেটিভ অর্থ খুব বেশি বোঝায়, তখন কিন্তু আমরা দা না বসে আমরা এখানে এ ব্যবহার করতে পারবো। যেমন হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ, এর মানে হচ্ছে সে খুবই একটা দুঃখী জীবন যাপন করে। আমরা পরের নিয়মটা দেখি। কিছু কিছু ওয়ার্ড, যেমন ওই যে এই নিয়মটার ক্ষেত্রে ওই যে আমাদের স্মৃতিশক্তি আমাদের কাজে লাগাতে হবে, আমাদের এই শব্দগুলোকে মুখস্থ করে নিতে হবে। যেমন কফ, হেডেক, কোল্ড, টেম্পার, রেজ, হারি, ইন্টারেস্ট, এর পূর্বে এ অথবা এন বসে। যেমন আই হ্যাভ এ কফ, হি হ্যাজ এ হেডেক, হি ইজ ইন এ টেম্পার, ইউ হ্যাভ এ কোল্ড। এই শব্দগুলোর পূর্বে সবসময় আর্টিকেল আমাদের ব্যবহার করতে হয়। মোটামুটি এগুলো হচ্ছে মুখস্থ করে নিতে হবে। সপ্তম যে নিয়ম যেটা আছে দেখেন, এটা হচ্ছে মুখস্থ নির্ভর। এগুলো এই শব্দ, এই ফ্রেজে, এখানে হচ্ছে কয়েকটা ফ্রেজের উদাহরণ আছে, এগুলা ফ্রেজ এবং ওয়ার্ডস, এগুলো মুখস্থ করে নিতে হবে। যেমন নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, লট অফ, গুড ডিল, গ্রেট ডিল, গুড মানি, গ্রেট মিনি, ফিউ, লিটল, এটসেট্রা। এগুলোর পূর্বে এ অথবা এন বসে। যেমন আই হ্যাভ এ নাম্বার অফ, আপনি লট অফও দিতে পারেন, গুড মেনি দিতে পারেন, গ্রেট মেনি দিতে পারেন, ফিউও দিতে পারেন। এরপরে একটা নাউন দিয়ে দিলাম বুকস, আই হ্যাভ এ নাম্বার অফ বুকস, আই হ্যাভ এ লট অফ বুকস, এভাবে আই হ্যাভ এ ফিউ বুকস। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই। আর্টিকেল পার্ট 1 এর আলোচনা আজকে এখানে শেষ করছি। আশা করি আজকের যে আলোচনা এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, and most importantly stay with English Station.